ক্লাস 6 ফার্স্ট ইউনিট টেস্ট হিস্ট্রি কোশ্চিন ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশনের কোশ্চিন এবং অ্যান্সার দেখে নাও। হাতকুঠার ছিল হোমো ইরেক্টাসদের অস্ত্র। আদিম মানুষের জীবনের প্রথম জরুরি আবিষ্কার আগুন। আলতামিরা গুহার ছাদে যে চিত্র আছে তা হলো বিশাল ষাঁড়ের। হাদার অবস্থিত ইথিওপিয়ায়। লোথাল অবস্থিত ছিল যে নদীর তীরে ভোগাবর। মেসোপটেমিয়ার প্রাপ্ত সিলমোহরের সংখ্যা 23টি। হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় 1921 খ্রিস্টাব্দে। শকাব্দ চালু করেন কনিষ্ক। সংক্ষেপে উত্তর লেখো। প্রথম প্রশ্ন, নদীমাতৃক সভ্যতা কাকে বলে? নদীমাতৃক সভ্যতা কাকে বলে দেখে না উত্তর। নদীমাতৃক সভ্যতা কাকে বলে? প্রাচীনকালে অধিকাংশ উন্নত সভ্যতা নদীর তীরে গড়ে উঠেছিল। নদীকে কেন্দ্র করেই মানুষের জীবনযাত্রা ও জীবিকা পরিচালিত হতো বলে এই সভ্যতাগুলিকে নদীমাতৃক সভ্যতা বলা হয়। উদাহরণ সিন্ধু সভ্যতা আর মিশরীয় সভ্যতা। নেক্সট প্রশ্ন, লুসি কি? দেখে নাও লুসি কি। লুসি হলো ইথিওপিয়ায় আবিষ্কৃত প্রায় 32 লক্ষ বছরের পুরনো এক নারী আদিমানবীর কঙ্কাল। এটি অস্ট্রালোপিথেকাস প্রজাতির অন্তর্ভুক্ত মানুষের বিবর্তনের ইতিহাসে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার। নেক্সট প্রশ্ন 2-3, হোমিনিড কি? উত্তর, মানুষ এবং মানুষের আদি পূর্বপুরুষদের সম্মিলিতভাবে হোমিনিড বলা হয়। এদের মস্তিষ্কের আকার বড় ছিল এবং এরা ধীরে ধীরে সরঞ্জাম বা হাতিয়ার ব্যবহার করতে শিখেছিল। নেক্সট 2-4, সিটাডেল বলতে কি বোঝায়? উত্তর, হরপ্পা বা সিন্ধু সভ্যতার শহরগুলিতে সাধারণত দুটি অংশ থাকত। শহরের পশ্চিম দিকে একটি উঁচু ঢিবির উপর দুর্গ বা প্রশাসনিক এলাকা থাকত যা প্রাচীর দিয়ে ঘেরা থাকত। এই উঁচু অংশটিকেই বলা হয় সিটাডেল। এখানে সম্ভবত শাসক শ্রেণী বসবাস করতেন। নেক্সট 2-5, হরপ্পা সভ্যতায় কিভাবে মৃতদেহ সমাধি দেওয়া হতো? উত্তর, হরপ্পা সভ্যতায় মৃতদেহ সাধারণত উত্তর দক্ষিণ অভিমুখে শুইয়ে কবর দেওয়া হতো। মৃতদেহের মাথার দিকটি উত্তর দিকে থাকত। কবরের ভেতরে মৃতদেহের সাথে মাটির পাত্র, গয়না এবং বিভিন্ন নিত্য ব্যবহার্য জিনিসপত্র দেওয়া হতো, যা থেকে বোঝা যায় তারা পরজন্মে বিশ্বাস করত। নেক্সট 2-6, হরপ্পা সভ্যতায় সিলমোহর সম্পর্কে কি জানা যায়? উত্তর, হরপ্পা সভ্যতায় প্রত্নতাত্ত্বিক সিলমোহর সম্পর্কে যেটা জানা যায় সেটার উত্তরটা দেখে নাও। সিন্ধু সভ্যতার প্রত্নতাত্ত্বিক নিদর্শনে প্রচুর পরিমাণে পোড়ামাটি বা পাথরের সিলমোহর পাওয়া গেছে। বৈশিষ্ট্য, এই সিলমোহরগুলোতে একশৃঙ্গী পশু, কুজওয়ালা ষাঁড়, বাঘ এবং বিভিন্ন খোদাই করা লিপি দেখা যায়। ব্যবহার, এগুলি প্রধানত বাণিজ্যের কাজে পণ্যের মালিকানা নিশ্চিত করতে ব্যবহৃত হতো। নেক্সট প্রশ্ন 3, টিকা ভীমবেটকা। ভীমবেটকা টিকা দেখে নাও। ভীমবেটকা ভারতের মধ্যপ্রদেশের রাজ্যের রায়সেন জেলায় বিন্ধ্য পর্বতের পাদদেশে অবস্থিত। ভীমবেটকা হল প্রাগৈতিহাসিক যুগের অন্যতম প্রধান গুহাচিত্র কেন্দ্র।
1957 সালে প্রত্নতাত্ত্বিক VS ওয়াকাঙ্কার এটি আবিষ্কার করেন। প্রধান বৈশিষ্ট্য: আদি মানুষের বাসস্থান। প্রাচীন প্রস্তর যুগ থেকে মধ্যপ্রস্তর যুগ পর্যন্ত আদিম মানুষ এই গুহাগুলিতে বসবাস করত। এখানে প্রায় 700-র বেশি গুহা পাওয়া গেছে। গুহাচিত্র: গুহার দেওয়ালে আদিম মানুষের আঁকা প্রচুর ছবি পাওয়া গেছে। এই ছবিগুলোতে প্রধানত শিকারের দৃশ্য, নাচ, ঘোড়ায় চড়া এবং বিভিন্ন পশু পাখি যেমন ষাঁড়, হরিণ ছবি দেখা যায়। রঙের ব্যবহার: ছবিগুলোতে মূলত সাদা এবং লাল রঙের ব্যবহার বেশি দেখা যায়। এই রং তৈরি করা হতো খনিজ পদার্থ ও গাছের রস মিশিয়ে। গুরুত্ব: ভীমবেটকার গুহাচিত্রগুলো থেকে তৎকালীন মানুষের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস এবং সমাজ ব্যবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। এর ঐতিহাসিক গুরুত্বের কারণে 2003 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে। নেক্সট প্রশ্ন, ওর সঙ্গে অথবা একটি প্রশ্ন ছিল, আদিম মানুষ কেন জোট বেঁধেছিল? এর ফলে তাদের কী লাভ হয়েছিল? দেখে না উত্তর। আদিম মানুষের জোট হওয়া বা জোট বাঁধার কারণ: আদিম যুগে মানুষ একা জীবনযাপন করতে গিয়ে নানাবিধ সমস্যার সম্মুখীন হতো। প্রধানত দুটি কারণে তারা জোট বেঁধেছিল। এক, বন্য পশুর আক্রমণ। একা কোনো মানুষের পক্ষে শক্তিশালী বা হিংস্র বন্য পশুর আক্রমণ প্রতিহত করা অসম্ভব ছিল। নিজেদের জীবন বাঁচাতে দলবদ্ধ হওয়া জরুরি হয়ে পড়েছিল। খাদ্য সংগ্রহ: বড় কোনো পশুকে শিকার করতে বনের ফলমূল সংগ্রহ করতে দলগতভাবে কাজ করলে সুবিধা হতো। এর ফলে লাভ বা সুফল: জোটবদ্ধ হওয়ার ফলে আদিম মানুষের জীবনে বৈপ্লবিক পরিবর্তন আসে। নিরাপত্তা বৃদ্ধি: দলবদ্ধভাবে থাকার ফলে বন্য পশুর হাত থেকে রক্ষা পাওয়া সহজ হলো। গুহার মুখে আগুন জ্বালিয়ে এবং সকলে মিলে পাহারা দিয়ে তারা নিজেদের সুরক্ষিত করল। শিকারের সুবিধা: বড় ও শক্তিশালী পশুকে ঘিরে ফেলে বা তাড়িয়ে নিয়ে গিয়ে শিকার করা সহজ হলো। এতে খাবারের অভাব অনেকটা দূর হলো। সমাজ গঠন: একসাথে থাকতে গিয়ে মানুষের মধ্যে আলাপ আলোচনা, ভাব বিনিময়ের প্রয়োজন দেখা দিল। এখান থেকে ধীরে ধীরে ভাষার বিকাশ ঘটে এবং সমাজ গঠনের প্রাথমিক ধাপ তৈরি হয়। নেক্সট প্রশ্ন, 3-2 টিকা লেখো। মহেঞ্জোদারোর স্নানাগার। উত্তর, মহেঞ্জোদারো স্নানাগার। ভূমিকা: হরপ্পা সভ্যতার অন্যতম প্রধান শহর মহেঞ্জোদারো দুর্গ বা সিটাডেল অংশে একটি বিশাল বাঁধানো স্নানাগার আবিষ্কৃত হয়েছে। এটি সেই সময়ের উন্নত নগর পরিকল্পনার এক অনন্য নিদর্শন। বৈশিষ্ট্য: আকার ও গঠন: স্নানাগারটি ছিল আয়তাকার। এর মাঝখানে জলাশয়টি প্রায় 12 মিটার লম্বা, 7 মিটার চওড়া এবং 2.5 মিটার গভীর ছিল। জল নিকাশি ব্যবস্থা: নোংরা জল বের করে দেওয়ার জন্য একটি বড় নালী ছিল এবং পরিষ্কার জল ঢোকানোর জন্য আলাদা ব্যবস্থা ছিল। জলাশয়ের মেঝে বিটুমিন বা প্রাকৃতিক আলকাতরা দিয়ে লিপ্ত করা হয়েছিল যাতে জল চুইয়ে বাইরে না যায়। অন্যান্য সুবিধা: স্নানাগারের চারিদিকে ছোট ছোট ঘর ছিল যা সম্ভবত পোশাক পরিবর্তনের জন্য ব্যবহৃত হতো। এছাড়াও জলাশয়ে নামার জন্য দুদিকে ইটের তৈরি সিঁড়ি ছিল। গুরুত্ব: ঐতিহাসিকদের মতে এই স্নানাগারটি কোনো সাধারণ ব্যবহারের জন্য ছিল না। সম্ভবত বিশেষ কোনো ধর্মীয় অনুষ্ঠান বা সামাজিক উৎসবে সাধারণ মানুষ এখানে একত্রে স্নান করতেন। নেক্সট প্রশ্ন, নেক্সট অথবার প্রশ্ন, হরপ্পা সভ্যতায় লিপি সম্পর্কে কি জানা যায়? উত্তর, হরপ্পা সভ্যতার লিপি। ভূমিকা: হরপ্পা সভ্যতা আদিবাসীরা লিখতে জানতেন। প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে আবিষ্কৃত বিভিন্ন শিলমোহর, মাটির পাত্র এবং তামার ফলকে এই লিপির অস্তিত্ব পাওয়া গেছে। বৈশিষ্ট্যসমূহ: চিত্রলিপি: হরপ্পার লিপি ছিল মূলত চিত্রলিপি, অর্থাৎ বিভিন্ন ছবির মাধ্যমে তারা মনের ভাব প্রকাশ করত। এতে প্রায় 370 থেকে 400টি আলাদা চিহ্ন বা প্রতীক পাওয়া গেছে। লিখন পদ্ধতি: এই লিপি সাধারণত ডান দিক থেকে বাম দিকে লেখা হতো, তবে দীর্ঘ লেখার ক্ষেত্রে প্রথম লাইন ডান থেকে বামে এবং দ্বিতীয় লাইন বাম থেকে ডানে লেখা হতো, যাকে ব্রুস্টোফেরন পদ্ধতি বলে। অপাঠোদ্ধার: হরপ্পা সভ্যতার লিপির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি আজও পড়া সম্ভব হয়নি, অর্থাৎ এই লিপি এখনও অপাঠোদ্ধার হয়ে আছে। গুরুত্ব: এই লিপি পড়া সম্ভব হলে হরপ্পা সভ্যতার সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় জীবন সম্পর্কে আরও অনেক অজানা তথ্য জানা যেত।
ধোলাভিরা নামক স্থান একটি বড় সাইনবোর্ডের মতো ফলক পাওয়া গেছে, যেখানে এই লিপির ব্যবহার স্পষ্ট। নেক্সট প্রশ্ন 3-3, সিন্ধু নদের তীরে হরপ্পা সভ্যতার শহরগুলি কেন গড়ে উঠেছিল বলে তোমার মনে হয়? উত্তর, নদীর তীরে শহর গড়ে ওঠার কারণসমূহ: পলিমাটি ও কৃষি। নদীর বন্যার ফলে নদীর অববাহিকায় উর্বর পলিমাটি জমত। এই উর্বর জমিতে খুব সহজেই প্রচুর পরিমাণে গম, যব এবং অন্যান্য শস্য উৎপাদিত হতো, যা বিশাল নগরবাসীর খাদ্যের যোগান দিত। জলের সহজলভ্যতা: বিশাল নগরের অধিবাসীদের দৈনন্দিন ব্যবহারের জন্য প্রচুর জলের প্রয়োজন ছিল। এছাড়া চাষের জমিতে জলসেচের জন্য নদীর জল ছিল প্রধান উৎস। উন্নত যোগাযোগ ও বাণিজ্য: প্রাচীনকালে স্থলপথের চেয়ে জলপথে যাতায়াত ছিল অনেক বেশি সহজ ও সাশ্রয়ী। সিন্ধু নদকে ব্যবহার করে হরপ্পা মানুষ দেশের ভিতরে এবং সুদূর মেসোপটেমিয়ার মতো বিদেশের সাথেও ব্যবসা বাণিজ্য চালাত। পশুপালন: নদীর তীরে ঘাস ও জলের প্রাচুর্য থাকায় পশুপালন করা সহজ ছিল, যা থেকে মাংস, দুধ, চামড়া পাওয়া যেত। এই পর্যন্ত লিখবে, পাওয়া যেত পর্যন্ত। নেক্সট প্রশ্ন, টিকা লেখো হুনসাগি উপত্যকা। হুনসাগি উপত্যকা টিকা দেখে নাও। হুনসাগি উপত্যকা অবস্থান: হুনসাগি উপত্যকা ভারতের কর্ণাটক রাজ্যের গুলবার্গা জেলায় অবস্থিত। এটি প্রাচীন প্রস্তর যুগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক কেন্দ্র। প্রধান বৈশিষ্ট্যসমূহ: আদিম মানুষের বাসস্থান। 1950 ও 60-এর দশকে এখানে খনন কার্য চালিয়ে প্রচুর প্রাচীন হাতিয়ার পাওয়া গেছে। মনে করা হয় আদিম মানুষ এই উপত্যকায় দীর্ঘ সময় ধরে বসবাস করত। হাতিয়ার তৈরির কারখানা: হুনসাগিতে প্রচুর পরিমাণে চুনাপাথরের হাতিয়ার পাওয়া গেছে। এখানে পাথর কুঁদে হাতিয়ার তৈরির অনেক নিদর্শন মেলায়। ঐতিহাসিকেরা একে একটি হাতিয়ার তৈরির কারখানা বা হ্যাবিটেশন কাম ফ্যাক্টরি সাইট বলে মনে করেন। হাতিয়ারের ধরন: এখান থেকে মূলত হাত কুঠার, চাছনি এবং অন্যান্য ভোঁতা ও ধারালো পাথরের সরঞ্জাম পাওয়া গেছে, যা শিকার ও ফলমূল কাটার কাজে ব্যবহৃত হতো। গুরুত্ব: হুনসাগি উপত্যকার আবিষ্কার প্রমাণ করে যে দক্ষিণ ভারতেও প্রাচীন প্রস্তর যুগের মানুষের বসতি ছিল এবং তারা স্থানীয় পাথর ব্যবহার করে উন্নত মানের সরঞ্জাম তৈরি করতে পারত। এই অঞ্চলের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট নদী বা ঝর্ণাগুলো আদিম মানুষের প্রধান উৎস ছিল, জলের প্রধান উৎস ছিল। নেক্সট, 5 মার্ক। নিচের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 5-এর 1, 4-এর 1 নম্বরটা দেখে নাও। আগুনের ব্যবহার করতে শেখা মানুষের ইতিহাসে খুব জরুরি একটি বিষয়। কেন? 4-এর 2, ভারতীয় উপমহাদেশে আদিম মানুষের হাতিয়ার ও জীবনযাপনের নানা দিক সম্পর্কে আলোচনা করো। দুটো প্রশ্নের উত্তর একবারে দেখে নাও। আদিম মানুষের ইতিহাসের আগুনের ব্যবহারের গুরুত্ব: আদিম মানুষ সম্ভবত বনের দাবানল বা আগ্নেয়গিরি থেকে প্রথম আগুনের পরিচয় পায়। পরে পাথর ঘষে তারা আগুন জ্বালাতে শেখে। এই আবিষ্কার মানুষের জীবনযাত্রাকে পুরোপুরি বদলে দিয়েছিল। এর গুরুত্ব নিচে আলোচনা করা হলো। খাদ্যাভ্যাসে পরিবর্তন: আগুনের ব্যবহারের ফলে মানুষের খাদ্যাভ্যাসে আমূল পরিবর্তন আসে। আগে মানুষ কাঁচা মাংস খেত, কিন্তু আগুনের ব্যবহারের ফলে তারা মাংস ঝলসানো বা পুড়িয়ে খেতে শুরু করে। এই পোড়ানো মাংস ছিল অনেক বেশি নরম, সুস্বাদু এবং হজম করা সহজ। এর ফলে ধীরে ধীরে মানুষের চোয়াল ও দাঁতের গঠন ছোট ও ধারালো হতে শুরু করে। বন্য পশুর হাত থেকে রক্ষা: আদিম মানুষ বা আদিম যুগে মানুষের সবচেয়ে বড় ভয় ছিল হিংস্র বন্য পশু। মানুষ লক্ষ্য করল যে পশুরা আগুনের ভয় পায়, তাই নিজেদের সুরক্ষার জন্য তারা গুহার মুখে রাতভর আগুন জ্বালিয়ে রাখত। এতে বন্য পশুর আক্রমণ থেকে তারা নিরাপদ থাকতে পারল। তীব্র শীত থেকে সুরক্ষা: আদিম মানুষ শীতের প্রকোপ থেকে বাঁচতে আগুনের তাপ ব্যবহার করতে শিখল। গুহার ভেতরে আগুন জেলে তারা প্রচণ্ড ঠান্ডার হাত থেকেও নিজেদের রক্ষা করতে সমর্থ হলো। এর ফলে প্রতিকূল আবহাওয়ার টিকে থাকা তাদের জন্য সহজ হলো। অন্ধকার দূর করা: গুহার ভেতরে যেখানে সূর্যের আলো পৌঁছাতো না, সেখানে আগুনের সাহায্যে তারা আলোর ব্যবস্থা করলো। এর ফলে রাতের বেলাতেও তারা গুহার ভেতরে বিভিন্ন কাজকর্ম, হাতিয়ার তৈরি বা ছবি আঁকা চালিয়ে যেত। সমাজ ও সংহতি বৃদ্ধি: আগুনের চারধারে দলবদ্ধ বসে মানুষ সময় কাটাতো। এর ফলে তাদের মধ্যে আলাপ আলোচনা ও সামাজিক মেলামেশা বৃদ্ধি পায়। আগুনের ব্যবহার মানুষকে আরও বেশি জোটবদ্ধ ও সামাজিক হতে সাহায্য করেছিল। উপসংহার: পরিশেষে বলা যায় যে আগুনের ব্যবহার আদিম মানুষকে অন্যান্য পশুর থেকে আলাদা করে দিয়েছিল। এটি কেবল তাদের শরীরের গঠনই পরিবর্তন করেনি, তার বুদ্ধি, বৃত্তিক ও সামাজিক বিবর্তনের পথকে
প্রশস্ত করেছিল। তাই আগুনের ব্যবহার মানুষের ইতিহাসে একটি অত্যন্ত জরুরি বিষয়। এবার নেক্সট প্রশ্নের উত্তর দেখে নাও। নেক্সট প্রশ্নের উত্তর, ভারতীয় উপমহাদেশে আদিম মানুষের হাতিয়ার ও জীবনযাপন। আদিম মানুষের ইতিহাসকে মূলত পাথরের ব্যবহারের উপর ভিত্তি করে 3টি ভাগে ভাগ করা হয়: প্রাচীন, মধ্য ও নব্য প্রস্তর যুগ। ভারতীয় উপমহাদেশে এই পরিবর্তনের নানা দিক লক্ষ্য করা যায়। হাতিয়ারের বিবর্তন ও বৈশিষ্ট্য। আদিম মানুষের আত্মরক্ষা ও শিকারের প্রধান অবলম্বন ছিল পাথর। সময়ের সাথে সাথে এই হাতিয়ারের ধরনে বদল আসে। প্রাচীন প্রস্তর যুগ। এই সময়ে হাতিয়ারগুলো ছিল বড়, ভারী এবং অমসৃণ। মূলত হাতকুঠার এবং ভাঙা পাথরের টুকরো ব্যবহার করা হতো। মধ্যপ্রস্তর যুগ। এই যুগে হাতিয়ারগুলো আকারে ছোট, ধারালো এবং সূক্ষ্ম হয়ে ওঠে, যা ক্ষুদ্রাস্ত্র বা মাইক্রোলিথ নামে পরিচিত। তীরের ফলা বা বর্ষার মতো উন্নত অস্ত্র তৈরি শুরু হয়। নব্যপ্রস্তর যুগ। পাথরের হাতিয়ারগুলো আরও পালিশ করা, মসৃণ এবং ঘষে ধারালো করা হতো। লাঙলের ফলার মতো কৃষিকাজে উপযোগী সরঞ্জাম এই যুগে তৈরি হয়। খাদ্যাভ্যাস ও সংগ্রহ। শুরুর দিকে মানুষ ছিল মূলত খাদ্য সংগ্রহকারী। তারা বনের ফলমূল, কন্দ এবং কাঁচা মাংস খেয়ে বেঁচে থাকত। দলবদ্ধভাবে বড় পশু শিকার করা ছিল তাদের প্রধান কাজ। নব্যপ্রস্তর যুগে মানুষ প্রথম খাদ্য উৎপাদক হয়ে ওঠে এবং কৃষিকাজ শুরু করে। পোশাক ও অলঙ্কার। আদিম মানুষের শুরুতে নগ্ন থাকলেও তারা শীত ও রোদ থেকে বাঁচতে পশুর চামড়া, গাছের ছাল ও লতাপাতা ব্যবহার করতে শেখে। মধ্যপ্রদেশের ভীমবেটকার মতো বিভিন্ন গুহাচিত্রে দেখা যায় তারা হাড় বা পাথরের তৈরি গয়নাও ব্যবহার করত। বাসস্থান ও গুহাচিত্র। প্রাকৃতিক দুর্যোগ এবং হিংস্র পশুর হাত থেকে বাঁচতে মানুষ পাহাড়ের প্রাকৃতিক গুহায় বসবাস করত, যেমন নর্মদা উপত্যকা বা হুনসাগি। গুহার দেওয়ালে তারা শিকার এবং নাচের দৃশ্য এঁকে রাখত, যা তাদের শৈল্পিক মনের পরিচয় দেয়। আগুনের ব্যবহার ও সমাজ গঠন। আগুনের আবিষ্কার মানুষের জীবনে আমূল পরিবর্তন আনে। ঝলসানো মাংস খাওয়া এবং রাতে গুহার মুখে আগুন জ্বেলে পশুর আক্রমণ ঠেকানো শুরু হয়। এই সময় থেকেই মানুষ ছোট ছোট গোষ্ঠীতে বা জোটে বাস করতে শেখে, যা পরবর্তীকালে সমাজ গঠনের ভিত্তি তৈরি করে। উপসংহার: ভারতীয় উপমহাদেশে মেহেরগড়, ভীমবেটকা বা হুনসাগির মতো প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো প্রমাণ করে যে আদিম মানুষ প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে ধীরে ধীরে উন্নত জীবনযাত্রার দিকে এগিয়েছিল। ভালো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে। নেক্সট ভিডিওতে নেক্সট সাবজেক্ট।